গল্পের নাম দত্তা। লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাহ্নকালে রাসবিহারী ছেলের সঙ্গে করিয়া দেখা করিতে আসিলেন। বলিলেন, কাজটা ভালো হয়নি মা। আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দেওয়া আমাকে ঢের বেশি অপ্রতিভ করা হয়েছে। তা যাক, বিষয় যখন তোমার, তখন এই কথা নিয়ে আর অধিক ঘাটাঘাটি করতে চাইনি। কিন্তু বারংবার এরকম ঘটলে আত্মসংযম বজায় রাখবার জন্যে আমাকে তো তফাৎ হতেই হবে, তা জানিয়ে রাখছি। কিন্তু বিজয়া কোনো উত্তর দিল না, বরঞ্চ মৌনমুখে সে অপরাধটা একরকম স্বীকার করিয়াই রইল। রাসবিহারী তখন কোমল হইয়া বিষয় সংক্রান্ত অন্যান্য কথাবার্তা তুলিলেন। নতুন তারুকটা খরিদ করিবার আলোচনা শেষ করিয়া বললেন, জগদীশের দরুন বাড়িতে যখন তুমি সমাজকে দান করলে মা, তখন আর বিলম্ব না করে এই পুজোর ছুটিটা শেষ হলেই তার দখল নিতে হবে, কি বলো? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। টাকা পরিশোধ করবার মেয়াদ তো তাদের শেষ হয়ে গেছে। রাসবিহারী বলিলেন, অনেক দিন। জগদীশ তার সমস্ত খুচরো ঋণ একত্র করবার জন্য তোমার বাবার কাছে 8 বছরের করার 10,000 টাকা কর্জ নিয়ে কবালা লিখে দেয়। শর্ত ছিল এর মধ্যে শোধ দিতে পারে ভালো, না পারে তার বাড়ি, বাগান, পুকুর সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। তা 8 বৎসর পার হয়ে এটা 9 বৎসর চলছে। বিজয়া কিছুক্ষণ অধমুখে নীরবে বসিয়া থাকিয়া মৃদু কণ্ঠে বলিল, শুনতে পাই তার ছেলে এখানে আছেন। তাকে দেখে আরো কিছুদিন সময় দিয়ে দেখলে হয় না? যদি কোনো উপায় করতে পারেন। রাসবিহারী মাথা নাড়িতে নাড়িতে করিলেন, তা পারবে না, পারবে না। পারলে। পিতার কথাটা শেষ হইতে না হইতেই বিলাস হঠাৎ গর্জন করিয়া উঠিল। এতক্ষণে সে কোনরূপ ধৈর্য ধরিয়াছিল, আর পারিল না। কর্কশ স্বরে বলিল, পারলেই বা আমরা দেব কেন? টাকা দেবার সময় সেই মাতালটার হুঁশ ছিল না? কি শর্ত করেছি, এ শোধ দেব কি করে? বিজয়া বিলাসের প্রতি একবার দৃষ্টিপাত করিয়াই রাসবিহারীর মুখের দিকে চাইয়া শান্ত দৃঢ় কণ্ঠে বলিল, তিনি আমার বাবার বন্ধু ছিলেন। তার সম্বন্ধে সসম্মানে কথা কইতে বাবা আমাকে আদেশ করে গেছেন। বিলাস পুনরায় তর্জন করিয়া উঠিল, হারে আর করে গেল সেই সেই যে একটা। রাসবিহারী বাদে দিলেন, আহ, তুমি চুপ করো বিলাস। বিলাস জবাব দিল, এসব বাজে সেন্টিমেন্ট আমি কিছুতেই সইতে পারিনি। তা সে যে রাগই করুক আর যাই করুক, আমি সত্য কথা বলতে ভয় পাইনি, সত্য কাজ করতেও পেছিয়ে দাঁড়াইনি। রাসবিহারী উভয় পক্ষকেই শান্ত করিবার অভিপ্রায়ে হাসিবার মতন মুখ করিয়া বারবার মাথা নাড়িতে নাড়িতে বলিতে লাগিলেন, তা বটে, তা বটে। আমাদের বংশের এই স্বভাবটা আমারও গেল নাকি না? বুঝলে না মা বিজয়া, আমি আর তোমার বাবা এই জন্যেই সমস্ত দেশের বিরুদ্ধে সত্য ধর্ম গ্রহণ করতে ভয় পাই না। বিজয়া কহিল, বাবার মৃত্যুর পূর্বে আমাকে আদেশ করে গিয়েছিলেন ঋণের দায়ে তার বাল্যবন্ধুর প্রতি যেন অত্যাচার না করি। বলিতে বলিতেই তার চোখ ছলছল করিয়া উঠিল। স্নেহময় পিতার যে অনুরোধ, তাহার জীবিতকালে অসংখ্যত খেয়াল বলিয়াই বোধ হইয়াছিল, তাহার মৃত্যুর পরে আজ তাহাই দূরতিক্রম্য আদেশের মতো তাহাকে বাধা দিতেছিল। বিলাস কহিল, তবে তিনি কেন সমস্ত দিনাটা নিজে ছেড়ে দিয়ে গেলেন না শুনি? বিজয়া তাহার কোনো উত্তর না দিয়া রাসবিহারীর মুখের প্রতি চাহিয়া পুনরায় কহিল, জগদীশবাবুর ছেলেকে ডেকে পাঠিয়ে সমস্ত কথা জানানো হয়, এই আমার ইচ্ছে। তিনি জবাব দেওয়ার পূর্বেই বিলাস নির্লজ্জের মতো আবার গর্জন করিয়া উঠিল, সে যদি আরও 10 বছর সময় চায়, তাই দিতে হবে নাকি? তাহলে দেশে সমাজ প্রতিষ্ঠার আশা সাগরের অতল গর্ভে বিসর্জন দিতে হবে দেখছি। বিজয়া ইহার উত্তর না দিয়া রাসবিহারীকে লক্ষ্য করিয়া বলিল, আপনি একবার তাকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে তার কি ইচ্ছে জানতে পারবেন নাকি? রাসবিহারী অতিশয় ধূর্ত লোক, তিনি ছেলের ঔদ্ধত্যের জন্য মনে মনে বিরক্ত হইল। বাহিরে তাহারই মোটটাকে সমীচীন প্রমাণ করিতে একটুখানি ভূমিকার ছলে ধীরভাবে বললেন, দেখো মা, তোমার মতান্তরের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা কওয়া উচিত নয়। কারণ কিসে তোমাদের ভালো, সে আজ না হয় কাল তোমরাই স্থির করে নিতে পারবে। এ বুড়োর মতামতের কোনো আবশ্যকই হবে না। কিন্তু কথা যদি বলতেই হয় বা, তাহলে বলতেই হবে, এক্ষেত্রে তোমারই ভুল হচ্ছে। জমিদারি চালাবার কাজে আমাকেও বিলাসের কাছে হার মানতে হয়। সে আমি অনেকবার দেখেছি। আচ্ছা, তুমিই বলো দেখি, কার গরজ বেশি, তোমার না জগদীশের ছেলের? তার ঋণ পরিশোধের সাধ্যই যদি থাকতো, সে কি নিজে এসে একবার চেষ্টা করে দেখতো না? সে তো জানে তুমি এসছো। এখন আমরাই যদি বোঝাচক হয়ে তাকে ডেকে পাঠাই, সে নিশ্চয়ই একটা বড় রকমের সময় নেবে।
কিন্তু তাতে ফল শুধু এই হবে যে সে টাকাও দিতে পারবে না, তোমাদের সমাজ প্রতিষ্ঠা সংকল্প চিরদিনের জন্য ডুবে যাবে। বেশ করে ভেবে দেখো দেখি মা, এটা কি ঠিক নয়? বিজয় নীরবে বসিয়া রহিল, তাহার মনের ভাব অনুমান করিয়া বৃদ্ধ রাসবিহারী ক্ষণকাল পরে কহিলেন, বেশ তো, তার অগোচরে তো কিছুই হতে পারবে না। তখন নিজে যদি সে সময় চায়, তখন না হয় বিবেচনা করে দেখা যাবে। কি বলো মা? বিজয় ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। কিন্তু তার মুখের চেহারা দেখিয়া স্পষ্ট বোঝা গেল সে মনে মনে এই প্রস্তাব অনুমোদন করে নাই। রাসবিহারী আজ বিজয়াকে চিনিতেন। তিনি নিশ্চয়ই বুঝিলেন এ মেয়েটির বয়স কম, কিন্তু সে যে তার পিতার বিষয়ের মালিক ইহা সে জানে, এবং তাহাকে মুঠের ভেতর আনিতেও সময় লাগিবে। সুতরাং একটা কথা লইয়াই বেশি টানা হেঁচড়া সঙ্গত নয়। বিবেচনা করিয়া সান্ধ্য উপাসনার নাম করিয়া গাত্রোত্থান করবেন। বিজয়া প্রণাম করিয়া নিঃশব্দে আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। তিনি আশীর্বাদ করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া মুহূর্তকাল মাত্র চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, আমার অনেকগুলো চিঠিপত্র লিখতে আছে। আপনার কি আমাকে কোনো আবশ্যক আছে? বিলাস বিরলভাবে জবাব দিল, কিছু না, আপনি যেতে পারেন। আপনাকে চা পাঠিয়ে দিতে বলবো কি? না, কোনো দরকার নেই। আচ্ছা, নমস্কার। বলিয়া বিজয়া দুই করতল একবার একত্র করিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল। দীঘায় স্বর্গীয় জগদীশবাবুর বাড়িটা সরস্বতীর পরপারে। ইহা গ্রামান্তরে হইলেও নদী তীরের কতকগুলি বাঁশঝাড়ের জন্যই বনমালীবাবুর বাটির ছাদ হইতে তাহা দেখা যাইত না। তখন শরৎকালের অবসানে সরস্বতীর জলধারা শীর্ণতর হইয়া আসিতেছিল, এবং তীরের উপর দিয়া কৃষকদিগের গমনাগমনের পথটিও পায়ে পায়ে শুকাইয়া কঠিন হইয়া উঠিতেছিল। এই পথের উপর দিয়েই আজ অপরাহ্নবেলায় বিজয়া বৃদ্ধ দরবান কানাই সিংকে সঙ্গে করে বেড়াইতে বাহির হইয়াছিল। ওপারের বাবলা, বাঁশ, খেজুর প্রভৃতি গাছপালার ফাঁক দিয়া অস্তগমনমুখ সূর্যের আরক্ত আভা মাঝে মাঝে তাহার মুখের উপর আসিয়া পড়িতেছে। অন্যমনস্ক দৃষ্টিতে উভয় তীরে এটা ওটা দেখিতে দেখিতে সে বরাবর উত্তরমুখে চলিতে চলিতে হঠাৎ এক স্থানে আসিয়া তাহার চোখ পড়িল নদীর মধ্যে গোটা কয়েক বাঁশ একত্রে করিয়া পারাপারের জন্য একটি সেতু প্রস্তুত করা হইয়াছে। এইটি ভালো করিয়া দেখিবার জন্য বিজয়া জলের ধারে আসিয়া দাঁড়াইতে দেখিতে পাইল অনতিদূরে বসিয়া একজন অত্যন্ত নিবিষ্ট চিত্তে মাছ ধরিতেছে। সাড়া পাইয়া লোকটি মুখ তুলিয়া নমস্কার করিল। ঠিক সেই সময় বিজয়ের মুখের ওপর সূর্যরশ্মি আসিয়া পড়িল কিনা জানি না, কিন্তু চোখাচোখি হইবা মাত্র তার গৌরবর্ণ মুখখানি একেবারে যেন রাঙা হইয়া গেল। যে মাছ ধরিতেছিল সে পূর্ণবাবুর সেই ভাগিনীয়টি, যে সেদিন মামার হইয়া তাহার কাছে দরবার করিতে আসিয়াছিল। বিজয়া প্রতি নমস্কার করিতেই সে কাছে আসিয়া হাসি মুখে কহিল, বিকেলবেলা একটুখানি বেড়াবার পক্ষে নদীর ধারটা অবশ্য মন্দ জায়গা নয়, কিন্তু এই সময়টা ম্যালেরিয়ার ভয়ও কম নয়। এ বুঝি আপনাকে কেউ সাবধান করে দেয়নি? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, না, এবং পরক্ষণেই আত্মসংবরণ করিয়া বলিল, কিন্তু ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না। আমি তো বরং না জেনে এসছি। আপনি যে জেনে শুনে জলের ধারে বসে আছেন, কই দেখি কি মাছ ধরলেন? লোকটি হাসিয়া বলিল, পুঁটি মাছ, কিন্তু 2 ঘন্টায় মাত্র 2টি পেয়েছি। মজুরি পোষায়নি, কিন্তু কি করি বলুন? আপনার মতো আমিও প্রায় বিদেশি বললেই হয়। বাইরে বাইরে দিন কেটেছে, প্রায় কারোর সঙ্গেই তেমন আলাপ পরিচয় নেই, কিন্তু বিকেলটা তো যা করে হোক একটা কাটাতে হবে। বিজয় ঘাড় নাড়িয়া সহস্যে বলিল, আমারও তো প্রায় সেই দশা। আপনাদের বাড়ি বুঝি পূর্ণবাবুর বাড়ির কাছেই? লোকটি কহিল, না। হাত দিয়া নদীর ওপারে দেখাইয়া বলিল, আমাদের বাড়ি ওই দিঘরায়, এই বাঁশের পুল দিয়েই যেতে হয়। গ্রামের নাম শুনিয়া বিজয়া জিজ্ঞাসা করিল, তাহলে বোধহয় জগদীশবাবুর ছেলে নরেনবাবুকে আপনি চেনেন? লোকটি মাথা নাড়িবা মাত্র বিজয়া একান্ত কৌতূহল বশে সহসে প্রশ্ন করিয়া ফেলিল, তিনি কিরকম লোক আপনি বলতে পারবেন? কিন্তু বলিয়া ফেলিয়া নিজের অভদ্র প্রশ্নে অত্যন্ত লজ্জিত হইয়া উঠিল। এই লজ্জা লোকটির দৃষ্টি এড়াইল না। সে হাসিয়া বলিল, তার বাড়ি তো আপনি দেনার দায় কিনেই নিয়েছেন। এখন তার সমানে অনুসন্ধান করে আর ফল কি হবে? কিন্তু যে সৎ উদ্দেশ্যে নিলেন সে কথাও এই অঞ্চলের সবাই শুনেছে। বিজয়া জিজ্ঞাসা করিল, একেবারে নেওয়া হয়ে গেছে, এ বুঝি এদিকে রাষ্ট্র হয়ে গেছে? লোকটি বলিল, হবারই তো কথা। জগদীশবাবু সর্বস্ব আপনার বাবার কাছে বিক্রি কবালায় বাধা ছিল। তার ছেলের সাধ্য নেই তত টাকা শোধ করে। মেয়াদও শেষ হয়ে গেছে। সবাই খবর জানে কি না? বাড়িটি কেমন? মন্দ নয়, বেশ বড় বাড়ি। যেই জন্য নিচ্ছেন তার পক্ষে ভালোই হবে। চলুন না, আর একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে। চলিতে চলিতে বিজয়া কহিল, আপনি যখন গ্রামের লোক তখন নিশ্চয়ই সমস্তই জানেন।
আচ্ছা, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভালো করেই ডাক্তারি পাশ করে এসছেন। কোনো ভালো জায়গায় প্র্যাকটিস আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়ে কি বাপের ঋণটা শোধ করতে পারেন না? লোকটি ঘাড় নাড়িয়া বলিল, সম্ভব নয়। শুনেছি চিকিৎসা করাই নাকি তার সংকল্প নয়। বিজয়া বিস্মিত হইয়া উঠিল এবং বলিল, তার সংকল্পটাই বা কি শুনি। এত খরচপত্র করে বিলেতে গিয়ে কষ্ট করে ডাক্তারি শেখবার ফলটাই বা কী হতে পারে? লোকটি বোধহয় একেবারেই অপদার্থ। ভদ্রলোক একটুখানি হাসিয়া বলিল, অসম্ভব নয়। তবে শুনেছি নাকি নরেনবাবু নিজে চিকিৎসা করে রোগ সারানোর চেয়ে এমন কিছু একটা নাকি বার করে যেতে চান, যাতে ঢের ঢের বেশি লোকের উপকার হবে। শুনতে পাই নানা রকম যন্ত্রপাতি নিয়ে দিনরাত পরিশ্রমও করেন খুব। বিজয়া চকিত হইয়া উঠিল। সে তো বড় ভালো কথা। কিন্তু তার বাড়িঘরদোর গেলে তিনি এসব কী করে করবেন? তখন তো রোজগার করা চাই। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন বিলেত যাওয়ার জন্য এখানকার লোকে তাকে একঘরে করে রেখেছে কিনা? ভদ্রলোক কহিল, সে তো নিশ্চয়ই। আমার মামা পূর্ণবাবুও তার এক প্রকারের আত্মীয়। তবুও পুজোর কদিন বাড়িতে ডাকতে সাহস করেননি। কিন্তু তাতে তার কিছুই এসে যায় না। নিজের কাজকর্ম নিয়েই আছেন। সময় পেলে ছবি আঁকেন। বাড়ি থেকে বাড়ি হন না। ওই তো তার বাড়ি, বলিয়া আঙুল দিয়া গাছপালায় ঘেরা একটি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। এই সময় বুড়ো দরওয়ান পিছন হইতে ভাঙা বাংলায় জানাইল যে অনেক দূর আসিয়া পড়া হইয়াছে, বাড়ি ফিরিতে সন্ধ্যা হইয়া যাইবে। লোকটি ফিরিয়া দাঁড়াইয়া কহিল, হ্যাঁ হ্যাঁ, কথায় কথায় অনেকটা পথ এসে পড়েছেন। তাহাকেও সেই বাঁশের সেতু দিয়াই গ্রামে ঢুকিতে হইবে, সুতরাং ফিরিবার মুখে সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। বিজয় মনে মনে ক্ষণকাল কি যেন চিন্তা করিয়া কহিল, তাহলে তার কোনো আত্মীয় কুটুম্বের ঘরেও আশ্রয় পাবার কোনো ভরসা নেই বলুন? লোকটি কহিল, একেবারেই না। বিজয় আবার কিছুক্ষণ চুপ করিয়া চলিয়া কহিল, তিনি যে কারো কাছে যেতে চান না, সে কথা কি ঠিক? নইলে এই মাসের শেষেই তো তাকে বাড়ি ছেড়ে দেবার নোটিশ দেওয়া হয়েছে। আর কেউ হলো অন্তত আমাদের সঙ্গে একবার দেখা করবার চেষ্টা করতেন নাকি? লোকটি কহিল, হয়তো তার দরকার নেই। নয় ভাবেন লাভ কি? আপনি তো আর সত্যিই তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না। বিজয় কহিল, না পারলেও আর কিছুদিন থাকতে দিতেও তো পারা যায়। দেনার দায় হাজার হোক, একজনকে তার বাড়ি ছাড়া করতে সকলেরই কষ্ট হয়। কিন্তু আপনার কথাবার্তার ভাবে বোধ হয় যেন তার সঙ্গে আপনার পরিচয় আছে। কি বলেন? সত্যি না? লোকটি শুধু হাসিল, কোনো কথা কহিল না। পুলটির কাছেই তাহারা আসিয়া পড়িয়াছিল। সে ছোট ছিপটি কুড়াইয়া লইয়া কহিল, এই আমাদের গ্রামে ঢোকার পথ। নমস্কার। বলিয়া হাত তুলিয়া নমস্কার করিয়া সেই বংশনির্মিত পুলটির উপর দিয়া টলিতে টলিতে কোনো মতে পার হইয়া সংকীর্ণ বন্যপথের ভিতরে অদৃশ্য হইয়া গেল। বহুদিনের ভৃত্য কানাই সিং বিজয়াকে শিশুকালে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিল এবং সেই সঙ্গে সে দারোয়ানির ন্যায্য অধিকারকেও বহুদূরে অতিক্রম করিয়া গিয়াছিল। সে কাতে আসিয়া জিজ্ঞাসা করিল, এই বাবুটি কে মাইজি? বিজয়া কিন্তু এতটাই বিমনা হইয়া পড়িয়াছিল যে বুড়ার প্রশ্ন তার কানেই পৌঁছিল না। সেই প্রায় অন্ধকার নদীতটের সমস্ত নীরব মাধুর্যকে সে সম্পূর্ণ উপেক্ষা করিয়া স্বপ্নাবিষ্টের মতো শুধু এই কথা ভাবিতে ভাবিতেই পথ চলিতে লাগিল। লোকটি কে এবং আবার কবে দেখা পাইবে?